আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি উম্মে সালমা বিনতে সাত্তার, প্রভাষক প্রাণীবিদ্যা, শহীদ বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মহাবিদ্যালয়, হাজারীবাগ, ঢাকা। উদ্ভিদ বিজ্ঞান ক্লাসে আমি তোমাদের যেটা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে নবম অধ্যায় উদ্ভিদের শারীরতত্ত্ব এর সালোক সংশ্লেষণ টপিকটি। গত ক্লাসে আমরা পড়েছি সালোক সংশ্লেষণের আলোক পর্যায়, যেটা আজ আমরা পড়ব এর অন্ধকার বা নিরপেক্ষ পর্যায়। আমরা একটু দেখি বিষয়টা, সেটা হচ্ছে সালোক সংশ্লেষণের আলোক নিরপেক্ষ বা অন্ধকার পর্যায় কোনটাকে বলছি। যেটা সালোক সংশ্লেষণের যখন ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চলে যে দশায় আলোর অনুপস্থিতিতে NADPH2 ও ATP এর সহায়তায় বিভিন্ন ধাপে কার্বন ডাই অক্সাইড বিজারণের মাধ্যমে শর্করা উৎপন্ন হয়, সেই দশাটাকে আমরা বলছি আলোক নিরপেক্ষ বা অন্ধকার পর্যায়। আবিষ্কারটা দেখি, বিজ্ঞানী কেলভিন ও তার সহযোগীরা এটা বর্ণনা করেন যে কার্বন বিজারণের বিক্রিয়া সমূহ একটি চক্রাকার পথে চলতে থাকে। এই জন্য এই অন্ধকার পর্যায়টাকে বিজ্ঞানী কেলভিনের নাম অনুসারে বলা হচ্ছে কেলভিন চক্র, এবং এই কাজের জন্য 1961 সালে তারা নোবেল পুরস্কারও ভূষিত হন। আমরা যদি অন্ধকার পর্যায়ে কার্বন বিজারণের যে গতিপথটা সেটা যদি লক্ষ্য করি, তাহলে দেখি কয়েকটি পথের সাহায্যে এই চক্রটা সম্পন্ন হচ্ছে। কেলভিন চক্র, হ্যাচ-স্ল্যাক চক্র, ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম পাথ বা CMP, এই পর্যায়গুলোর মাধ্যমে, চক্রগুলোর মাধ্যমে কি হচ্ছে এই অন্ধকার পর্যায়টা সম্পন্ন হচ্ছে। প্রথমটা দেখি আমরা কেলভিন চক্র। কেলভিন চক্রটা কি দেখো, সালোক সংশ্লেষণে অন্ধকার দশায় যে চক্রাকার বিক্রিয়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইডের সংবন্ধন, ফসফোগ্লিসারিক অ্যাসিডের বিজারণ, শর্করা সৃষ্টি এবং রাইবোলোজ বিসফসফেট এর পুনঃসংশ্লেষণ ঘটে, তাকে আমরা বলছি কেলভিন চক্র। তোমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছ বিভিন্ন ধাপগুলো, স্টেপগুলো, স্টেপ 1, স্টেপ 2, 3, 4 কিভাবে কি হচ্ছে, এবং শেষে কি হচ্ছে 6 কি হচ্ছে রাইবোলোজ 1,5 বিসফসফেট তৈরি হচ্ছে। কেলভিন চক্রকে আমরা C3 চক্রও বলে থাকি। কেন বলি সেটা দেখো, কেলভিন চক্রের প্রথম উৎপাদিত যে স্থায়ী যৌগ সেটা হচ্ছে 3 কার্বন যুক্ত। যেহেতু এটি 3 কার্বন যুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটাকে বলা হচ্ছে, যেহেতু প্রথমটি হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, তাই এই চক্রটাকেও বলা হচ্ছে C3 বা কার্বন 3 চক্র। কেলভিন চক্রের রাসায়নিক সমীকরণটা আমরা একটু দেখি। এখানে দেখো, কার্বন ডাইঅক্সাইড 3 অণু, NADPH 6 অণু, পানি 5 অণু, ATP 9 অণু, এগুলো মিলে কি হচ্ছে, আমরা কি পাচ্ছি, গ্লিসারালডিহাইড 3 ফসফেট পাচ্ছি, 2টা ফোটন পাচ্ছি, 6 অণু NADP পাচ্ছি, 9টা ADP পাচ্ছি এবং 8টি আমরা ইনঅর্গানিক ফসফেট পাচ্ছি। এভাবে আমরা কি হচ্ছে এই চক্রটা সম্পূর্ণ হচ্ছে। কেলভিন চক্রে আমরা যে দশাগুলো দেখতে পাই, প্রথমটা হচ্ছে গিয়ে কার্বন আত্তীকরণ দশা। এই দশায় কি হয় দেখো, কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডল দ্বারা প্রথমে শোষিত হচ্ছে। এটি ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় অবস্থিত রাইবোলোজ বিসফসফেট নামে একটি 5 কার্বন বিশিষ্ট জৈব যৌগের সাথে মিলিত হয়ে প্রথমে অস্থায়ী যৌগ গঠন করে, যা পরবর্তীতে স্থায়ী যৌগ 3 কার্বন যুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে। এই দশাটাকে বলা হচ্ছে কার্বন আত্তীকরণ দশা। সেকেন্ড যেটা ফেজ সেটা হচ্ছে বিজারণ দশা। এ পর্যায়ে দেখো, ফসফোগ্লিসারিক অ্যাসিড আলোক নির্ভর অধ্যায়ে যে আমরা উৎপন্ন যে বিজারক পদার্থ NADPH2 এবং ATP এটা দ্বারা বিজারিত হয় এবং ফসফোগ্লিসারালডিহাইড তৈরি করে। এক্ষেত্রে NADPH2 ও ATP যথাক্রমে প্রোটন এবং শক্তিটাকে সরবরাহ করে থাকে। সংশ্লেষ দশা, এ দশায় বিজারণের ফলে যে 12 অণু ফসফোগ্লিসারালডিহাইডটা পাওয়া যাচ্ছে, সেই যৌগের 2 অণু একটি 3 কার্বন বিশিষ্ট যৌগ ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেটের 5টা অণুতে পরিণত হচ্ছে, এবং এই ধাপের শেষে আমরা পাচ্ছি ফসফরাস এনজাইমের উপস্থিতিতে গ্লুকোজ 6 ফসফেট, যেটা হচ্ছে পরবর্তীতে কি হচ্ছে গ্লুকোজে পরিণত হচ্ছে। চতুর্থ ধাপ দেখো, কার্বন ডাই অক্সাইড গ্রাহক হিসেবে রাইবোলোজ বিসফসফেটের পুনরুৎপাদন। সেটা কি হচ্ছে 10 অণু ফসফোগ্লিসারালডিহাইড কয়েকটা এনজাইম নির্ভর বিক্রিয়া পথে 6 অণু 5 কার্বন যুক্ত রাইবোলোজ মনোফসফেট গঠন করবে।
এই হচ্ছে গিয়ে তোমাদের C3 কেলভিন চক্রে C3 চক্র যেটা আমরা বলছি সেই চক্রের বর্ণনা। এরপর তোমাদের যেটা আছে C4 উদ্ভিদ অর্থাৎ হ্যাসোস্ল্যাগ এর গতিপথ যেটা, সেটা হচ্ছে কি আমরা পরবর্তীতে যদি ছুটির পরে আমরা যদি ক্লাস পাই ইনশাল্লাহ তখন আমরা এটা নিয়ে বিস্তরভাবে আলোচনা করব। এখন আমরা দেখি C3 এবং C4 উদ্ভিদের মধ্যে পার্থক্যগুলো আমরা কি কি পাই। আমরা জানি C3 উদ্ভিদ আমরা কোনটাকে বলছি, প্রথম স্থায়ী পদার্থ যেটা 3 কার্বন বিশিষ্ট, এবং C4 উদ্ভিদে কি প্রথম যেটা স্থায়ী পদার্থ সেটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট। এই জন্য এই ধরনের উদ্ভিদগুলোকে C3 এবং C4 উদ্ভিদ বলা হচ্ছে। পার্থক্য দেখো, বৈশিষ্ট্যের ক্ষেত্রে দেখো, কার্বন ডাইঅক্সাইডের প্রথম গ্রাহক হচ্ছে C3 এর ক্ষেত্রে রাইবোলোজ 1,5 বিসফসফেট, আর C4 উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। এখানে প্রথম স্থায়ী পদার্থ C3 এর ক্ষেত্রে হচ্ছে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, আর C4 উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এখানে দেখো ক্লোরোপ্লাস্টে কি হচ্ছে, C3 উদ্ভিদ প্রতিটি ক্লোরোপ্লাস্টের মধ্যেই হচ্ছে, কিন্তু C4 উদ্ভিদ হচ্ছে মেসোফিল ও বান্ডল শীথ ক্লোরোপ্লাস্টে। এখানে দেখো অপটিমাম তাপমাত্রা 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, C4 উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। উৎপত্তি দেখো, বেশিরভাগ ক্ষেত্রে মনে করা হয় শীত প্রধান অঞ্চলে এটা উৎপত্তি লাভ করেছে, আর C4 উদ্ভিদকে মনে করা হয় গ্রীষ্মমণ্ডলে এটি উৎপত্তি লাভ করেছে। ফটো রেসপিরেশনের ক্ষেত্রে যদি আমরা দেখি, C3 উদ্ভিদের ক্ষেত্রে ফটো রেসপিরেশন ঘটে এবং C4 উদ্ভিদের ক্ষেত্রে ফটো রেসপিরেশন ঘটে না। এরপর আমরা যদি দেখি সালোক সংশ্লেষণের লিমিটিং ফ্যাক্টরের ভূমিকাগুলো কি কি আছে, তাহলে আমরা দেখি একাধিক ফ্যাক্টর যেমন কার্বন ডাইঅক্সাইড, আলো, তাপ, অক্সিজেন, পানি, এগুলো কি হচ্ছে সালোক সংশ্লেষণ যে প্রক্রিয়াটা সেটার হারগুলোকে নিয়ন্ত্রণ করছে। এবং একাধিক ফ্যাক্টরের মধ্যে কোনটা লিমিটিং ফ্যাক্টর এই ব্যাপারে কি করেছেন বিজ্ঞানী লিবিগ 1843 সালে একটা সূত্র দেন বা ল অফ মিনিমাম একটা প্রস্তাব করেন। তার মতে যদি কোনো একটি শারীরতাত্ত্বিক প্রক্রিয়া একাধিক ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয় তাহলে নিয়ন্ত্রণকারী যে ফ্যাক্টরগুলো আছে তার মধ্যে সবচাইতে ধীর গতিসম্পন্ন যে ফ্যাক্টরটা সেটাই কি করবে, এই প্রক্রিয়ার হারটাকে নিয়ন্ত্রণ করবে। পরবর্তীতে 1905 সালে ব্ল্যাকম্যান কি করেছেন, ল অফ মিনিমামের উপর ভিত্তি করে ল অফ লিমিটিং ফ্যাক্টর সূত্রটা প্রস্তাব করেন। তার এই সূত্র মতে যখন কোনো শারীরবৃত্তীয় প্রক্রিয়ার দ্রুততা কয়েকটা ফ্যাক্টর দ্বারা প্রভাবিত হয় তখন নিম্নতর গতিসম্পন্ন যে ফ্যাক্টরগুলো আছে সেটাই কি করবে, ওই প্রক্রিয়ার গতিটাকে সীমাবদ্ধ করবে। আমরা যদি দেখি তাহলে দেখতে পাই 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সালোক সংশ্লেষণের হার সবচাইতে বেশি হয়। অতএব 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে সালোক সংশ্লেষণের অপটিমাম তাপমাত্রা বলা হয়। তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে ধীরে ধীরে উচ্চতর তাপমাত্রায় যদি উন্নীত করতে যায় তাহলে দেখবো সালোক সংশ্লেষণের হার আস্তে আস্তে কি হচ্ছে, বাড়ছে, এবং 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সালোক সংশ্লেষণের হার হবে সবচাইতে বেশি। এর পরবর্তীতে আমরা কি দেখতে পাই দেখছো, সেটা হচ্ছে কি 35 থেকে এর উপরে আমরা যখনই তাপমাত্রাটা বাড়াবো তখন কিন্তু সালোক সংশ্লেষণের হার বাড়বে না, তখন কি হবে সালোক সংশ্লেষণের হার হঠাৎ এবং দ্রুত কি হবে, কমে যাবে। কাজে এখানে তাপমাত্রাটা হচ্ছে গিয়ে কি লিমিটিং ফ্যাক্টর এবং 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে এর অপটিমাম টেম্পারেচার। সালোক সংশ্লেষণে যদি আমরা প্রভাবক দেখি, এখানে দু ধরনের প্রভাবক কাজ করবে, একটা হচ্ছে বাহ্যিক প্রভাবক, একটা হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক। বাহ্যিক প্রভাবকগুলোর মধ্যে কি হতে পারে, আলো, কার্বন ডাইঅক্সাইড, তাপমাত্রা, পানি, অক্সিজেন, খনিজ পদার্থ, রাসায়নিক পদার্থ। এবং অভ্যন্তরীণ যে প্রভাবকগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পারি ক্লোরোফিল, পাতার বয়স ও সংখ্যা, শর্করার পরিমাণ, পটাশিয়াম, এনজাইম, এই প্রভাবকগুলো কি করবে, কাজ করবে। সালোক সংশ্লেষণে তোমাদের প্র্যাকটিক্যালের জন্য একটা বইয়ের মধ্যে একটা প্র্যাকটিক্যাল আছে সালোক সংশ্লেষণের জন্য, সেটা তোমাদের খাতায় করতে হবে। তোমরা এই বন্ধের মধ্যে যেটা করবে, এই পরীক্ষাটা খাতার মধ্যে সুন্দর করে ফেলবে এবং ছবিটা এঁকে ফেলবে এবং পরীক্ষাটা দেখো, তত্ত্বটা কি দেখো, সালোক সংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অপরিহার্যতার যে পরীক্ষা, তত্ত্বটা হচ্ছে যে প্রক্রিয়ায় উদ্ভিদের সবুজ অংশে সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং পানি ব্যবহার করে শর্করা জাতীয় খাদ্যটা উৎপন্ন করা হচ্ছে সেটাকে আমরা বলছি কি সালোক সংশ্লেষণ। এই পরীক্ষাটা করার জন্য আমাদের কি কি লাগছে দেখো, প্রথমে কি টবে লাগানো একটি চারা গাছ লাগবে, বড় মুখওয়ালা একটি কাচের স্বচ্ছ চ্যাপ্টা বোতল লাগবে, মাঝে কাটা একটি কর্ক, কস্টিক পটাশ দ্রবণ এবং আয়োডিন দ্রবণ লাগবে, সেই সাথে আমাদের লাগবে গরম পানি ও ইথাইল অ্যালকোহল।
পরীক্ষাটা কিভাবে করব দেখো কার্যপদ্ধতি। পরীক্ষায় ব্যবহৃত গাছটির পাতায় যাতে কোনো রকমের শর্করা না থাকে সেজন্য গাছটি ব্যবহারের আগে ২-৩ দিন আমরা এটাকে অন্ধকার একটি ঘরে রেখে দিব। একটি বোতলে কস্টিক পটাশ দ্রবণ নিব, পরে অন্ধকারে রাখা টবের গাছের একটি পাতার অর্ধেক অংশ কর্কের মধ্য দিয়ে বোতলে প্রবেশ করিয়ে ছিপিটা বোতলের মুখ ভালোভাবে আটকে দিব। এভাবে প্রস্তুতকৃত গাছটি কি করব, টবসহ সারাদিন রোদে রেখে দিব। দিনের শেষে যখন পাতাটা ছিঁড়ে এনে প্রথমে গরম পানিতে ২০ মিনিট ধরে ফুটানো হবে, পরে পাতাটি অ্যালকোহলে ধুয়ে নিয়ে আয়োডিন দ্রবণে ৫ মিনিট রেখে দেওয়া হলে আমরা কি পাবো দেখো, পর্যবেক্ষণের ক্ষেত্রে আমরা কি পাবো, আয়োডিন দ্রবণ থেকে উঠিয়ে পাতাটা যদি আমরা পরিষ্কার করে পর্যবেক্ষণ করি তাহলে দেখা যাবে পাতার যে অংশটি বোতলের মধ্যে ছিল সেই অংশের বর্ণর কোনো পরিবর্তনই হয়নি, কিন্তু যে অংশটি বাইরে ছিল তা গাঢ় নীল বর্ণ ধারণ করেছে। এ থেকে আমরা কি বুঝবো, সিদ্ধান্ত কি নিব দেখো, তাহলে বোতলের ভেতর কস্টিক পটাশ থাকায় এই অংশে কার্বন ডাইঅক্সাইডটা ছিল না, তাই আলো এবং পানি পাওয়া সত্ত্বেও এই অংশে কি কোনো সালোকসংশ্লেষণ হবে, হবে না। এজন্য আয়োডিন প্রয়োগে বোতলের বাইরের অংশে যেখানে হচ্ছে আলো, পানি, কার্বন ডাইঅক্সাইড সবকিছুই পেয়েছে, সেখানে কি হয়েছে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে এবং শর্করা জাতীয় খাদ্যটা উৎপন্ন হয়েছে। এই শর্করার উপস্থিতির জন্য বোতলের বাইরের অংশটা কি হয়েছে, গাঢ় নীল বর্ণ ধারণ করেছে। এতে থেকে প্রমাণিত হয় যে সালোক সংশ্লেষণের জন্য কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা অত্যাবশ্যকীয়, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের অনুপস্থিতিতে সালোক সংশ্লেষণ ঘটবে না। তোমরা এই পরীক্ষা দিয়ে তোমরা এই জিনিসটা বুঝতে পারছো যে কিভাবে আমাদের কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কি আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যদি কার্বন ডাই অক্সাইড যদি না থাকে বা অনুপস্থিত থাকে তাহলে কি হচ্ছে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা হচ্ছে না। তোমরা এই ছুটির মধ্যে যে কাজটা করবে, এই প্র্যাকটিক্যালটা সুন্দরভাবে করবে এবং উদ্ভিদের শালীনতাতে সালোক সংশ্লেষণ পর্যন্ত যা যা পড়ানো হয়েছে এ পর্যন্ত খুব ভালোভাবে জিনিসগুলো পড়বে, রিভাইজ করবে, ছবিগুলো যেগুলো আছে রিলেটেড যে ছবিগুলো খুব ভালোভাবে শিখবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বন্ধের মধ্যে সবাই ভালোভাবে পড়াশোনা করো। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফেজ।